টাকা ম্যানেজ করা বা মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের জ্ঞান শূন্যেরও নিচে। এর কারণ আপনার দোষ না, স্কুলে কলেজে কখনো আমাদের শিখায় নাই টাকা কিভাবে ম্যানেজ করতে হয়। এবং আমাদের মধ্যে যারা টাকা ম্যানেজমেন্ট নিয়ে অল্প একটু শিখছে তারা বেশিরভাগ মানুষই শিখছে আমেরিকান বই পড়ে, যে বইগুলো লেখা হয়েছে আমেরিকানদের জন্য, আমেরিকান কনটেক্সটে। সো আপনি যদি রিচ ড্যাড পোর ড্যাড বা এই ধরনের যত বই আছে ওগুলো পুরো ভাবেন যে হ্যাঁ এই লেসনগুলো এখন আমি বাংলাদেশে অ্যাপ্লাই করে বড় লোক হবো, আমার টাকা আমি সুন্দর করে ম্যানেজ করব, সম্ভব না, কারণ ওগুলো বাংলাদেশের মানুষের জন্য লেখাই হয় নাই। আজকে আমি আপনাকে আপনার টাকা নিয়ে কি করা উচিত এটা শিখাবো, এবং ভিডিওর মাঝখানে আমি কোন অ্যাপ ইউজ করে বাংলাদেশের স্টক মার্কেট থেকে স্টক কিনি, 20,000 টাকার একটা স্টক আমি এবং আপনি লাইভ কিনবো একসাথে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা তাকাবো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইনভেস্টমেন্ট ভেহিকেলের দিকে, যেটার নাম স্টক মার্কেট। এবং বাংলাদেশেও স্টক মার্কেট আছে, আপনারা জানেন, ঢাকা স্টক মার্কেট, চিটাগং স্টক মার্কেট ইত্যাদি। পুরো দুনিয়ার স্টক মার্কেটে ব্রডলি যা হয় বাংলাদেশের স্টক মার্কেটেও ব্রডলি তাই হয়, ইন দ্য সেন্স যে দেশে যখন কোনো ঝামেলা হয় বা দেশে যখন কোনো বিপদ হয় তখন স্টক মার্কেট ফল করে। এখন আপনি এবং আমি যে দেশে জন্মাইছি সে দেশে কয়দিন পরপরই বিপদ হয়, এবং কয়দিন পরপরই যেহেতু বিপদ হয় এই কারণে স্টক মার্কেট এভাবে যাইতে থাকে, কয়দিন পরই ফল করে, আবার যাইতে থাকে, আবার কয়দিন পরই ফল করে, রেগুলার ইন্টারভালে ফল করে, যেটা পৃথিবীর অন্যান্য বেশিরভাগ স্টক মার্কেটের সাথে হয় না। এখন এটা শুনে আপনি ভাবতে পারেন যে ধুর, তাহলে কি স্টক মার্কেটে যাওয়া উচিত, স্টক মার্কেট তো খারাপ। এটা অ্যাকচুয়ালি একটা অপরচুনিটি যারা বুঝে তাদের জন্য। দেখেন, যেই জিনিস এইভাবে যাচ্ছে সব সময়, ওই জিনিসে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে হ্যাঁ আপনার হয়তো স্টেডি গ্রোথ হবে, বাট আপনার গ্রোথ কখনো রকেট কার্ভের মতো বাড়বে না। আপনি চিন্তা করেন দুইটা লাইন, একটা এভাবে যাচ্ছে আর একটা এভাবে গিয়ে এভাবে গেছে এবং তারপরে এভাবে যাচ্ছে, সেকেন্ড থেকে কিন্তু গ্রোথ আসার পোটেনশিয়াল বেশি। একটা খুব জনপ্রিয় কথা আছে ইনভেস্টমেন্টের ওয়ার্ল্ডে, সেটা হলো বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল এবং বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। বাংলাদেশের মার্কেটে বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষ ফিয়ারফুল থাকে এবং এই কারণেই আপনার গ্রিডি হওয়ার সুযোগ বা অপরচুনিটি একটু বেশি। আচ্ছা, আমি আপনাকে একটা অঙ্ক দেখাই, তাহলে আপনি একদম দিনের আলোর মতো বুঝতে পারবেন আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত নাকি উচিত না। ধরেন আপনি ঠিক করলেন যে হ্যাঁ আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি কিছু স্টক কিনবো। ঢাকা স্টক মার্কেটের সূচক 2006 সালে ছিল 1600 পয়েন্টের আশপাশে। 2010 সালে এই সূচক বেড়ে হয় 9000 পয়েন্ট, যার মানে হলো আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করতেন 2006 সালে, 2010 সালে এসে মাত্র 4 বছরে আপনার ওই 10 লাখ টাকা প্রায় 60 লাখ টাকা হয়ে যেত। এই জিনিস কিন্তু অ্যাকচুয়ালি হয় অনেক মানুষের সাথে, এবং এই ব্যাপারটার পরেই হয় 2010 সালের ভয়ঙ্কর বাংলাদেশ স্টক মার্কেট ক্র্যাশ। বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে যত নেগেটিভিটি তার বেশিরভাগই অ্যাকচুয়ালি আসছে 2010-এর ওই ক্র্যাশের পর থেকে। এবং আপনারা অনেকেই জানেন যে মানুষ সুইসাইড করছে ওই সময়ে, মানুষ স্টক মার্কেটের সামনে যে আন্দোলন করছে দিনের পর দিন, স্টক বিক্রি বন্ধ হয়ে গেছে অনেকদিন আন্দোলনের কারণে, অনেক কিছু হয়েছে ওই সময়। এবং ওই যে ট্রমাটা, ওই ট্রমাটা কিন্তু এখনো বাংলাদেশের স্টক মার্কেট বিয়ার করতেছে। অনেক মানুষ যে স্টক মার্কেটে যাইতে ভয় পায়, মেজর কারণ এটাই, তারা অ্যাকচুয়ালি জানে না কি হয়েছে, বাট তারা মোটামুটি ভাবে জানে স্টক মার্কেটে গেলে সর্বশান্ত হয়ে যাওয়ার একটা চান্স আছে, এবং এই কারণে আমি যাবো না স্টক মার্কেটে। মেইনলি যে কাহিনী হয়েছিল আমি একটু সিম্পলিফাই করে বলি আপনাদের। 2010 সালে কি হয়েছিল, 2006 থেকে 2010 এই টাইমটায় স্টক মার্কেটে ম্যানিপুলেশন হয়েছে অনেক বাইরের থেকে, এবং ম্যানিপুলেশন করে স্টক মার্কেটে বিভিন্ন স্টকের প্রাইস বাড়ানো হয়েছে। এখন আপনি আমি দুজনই তো জানি বাঙালি হইল লোভী। এখন বাঙালি যেহেতু লোভী, আমি আমার মতো মানুষজন করছে কি, যখন দেখছে যে স্টকের দাম তো অনেক বাড়তেছে, তখন সবাই পাগলের মতো স্টক কেনা শুরু করছে। পাগলের মতো স্টক কেনা শুরু করলে সমস্যা নাই, সমস্যাটা হয়েছে কি জানেন, তারা মার্জিন নিছে। মার্জিন মানে হলো তারা ব্রোকারদের কাছ থেকে লোন নিছে, যে আমি তোমাকে 10 টাকা দিচ্ছি কিন্তু আমাকে 30 টাকার স্টক দাও, বাকি 20 টাকা আমি তোমাকে স্টকের দাম বাড়বে যখন তখন ওই বেচে শোধ করে দিব। এই টাইপ জিনিসপত্র করছে। এবং অনেকে তো জায়গা জমি বিক্রি করছে, ধার দেনা করে স্টক কিনছে, ওগুলো তো করছে, কারণ সবাই দেখতেছে যে আজকে দাম এইটা, কালকেই 10% বেড়ে গেছে, পরশুদিনই 20% বেড়ে গেছে, মানুষ পাগলের মতো গেছে। এবং এই যে পাগলের মতো গিয়ে উঠছে, বাইরের ম্যানিপুলেশন থেকে যখন মার্কেট থেকে টাকা পুল করা শুরু হয়েছে, পাগলের মতো যারা উঠছিল তারা ওই পাগলের মতোই ফল করছে। আমাকে ওই দিন একজন বলতেছিল যে সে তার ফ্রাস্ট্রেশন থেকে বলতেছিল, এবং আমি ব্যাপারটার সাথে এত রিলেট করতে পারছি যে আমার মনে হয় আপনাদেরও শোনা উচিত। আমাকে একজন বলতেছিল যে বাংলাদেশিদের নিয়ে সে তার অনেক বিষদগার, সে বাংলাদেশিদের অত পছন্দ করে তারা। সে আমাকে বলতেছে যে ভাই আপনি আমাকে বলেন, সে আমাকে রাস্তায় খুঁজে পাইছে এবং রাস্তায় আমাকে মানুষ দেখলে আমার সাথে কথাবার্তা বলে, যেহেতু অনেকে যে বলছে ভাই আপনি আমার বলেন, তুই বেটা কৃষক, তোর কেন লোন কইরা 10টা মোটর সাইকেল কিনতে হবে ই ভ্যালির থেকে, তুই আমারে বুঝা। তার এক পরিচিত বন্ধু সে চাষ করে এবং ইভ্যালির অফার দেখে সে 10টা মোটর সাইকেল কিনছে। তো সে আমার বলছে তুই আমার বুঝা, তোর কেন 10টা মোটর সাইকেল কিনতে, তুই মোটর সাইকেল দিয়ে করবি কি। আমি মেনলি এই কাহিনীটা এই জন্যই আপনাদের বলতেছি যে ওই যে লোভ, এই লোভে যদি আপনি পড়েন আপনার ইনভেস্টমেন্ট জীবনেও ফ্রুটফুল হবে না, আপনি সারা জীবন বিপদের মধ্যে থেকে যাবেন, কারণ লোভ এর থেকে বড় এনিমি মানব জাতির জন্য কিছু নাই। আচ্ছা, ধরলাম আপনি 2006 সালে ভালো ছিলেন, আপনি লোন নেন নাই, আপনার নিজেরই 10 লাখ টাকা ছিল, সেই 10 লাখ টাকা আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করছিলেন, 2010-এ ক্র্যাশ হয়েছে, আপনার কি, আপনার কিছু যায় আসে না, আপনি তো লোন টোন নেন নাই, আপনার স্টক মার্কেটে স্টকের দাম কাগজে কলমে কমছে, আপনি বদার করেন নাই। আজকের দিনে এসে ওই 10 লাখ টাকা কি হয় বলেন তো? আজকের দিনে এসে ওই 10 লাখ টাকার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 45 থেকে 55 লাখ টাকা। অ্যাপ্রক্সিমেট বলতেছি কারণ এক্স্যাক্টলি কি স্টক কিনছিলেন এটা তো আর জানি না, বাট মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে 45 থেকে 55 বা 60 লাখ টাকার মতো ভ্যালু হয়ে যাবে ওই 10 লাখ টাকার। আপনার জাস্ট নিজেকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে স্টক মার্কেটে যখন আপনি ইনভেস্ট করবেন। এক নম্বর প্রশ্ন হলো যে
আমি যে কোম্পানিটায় ইনভেস্ট করতেছি, আমি স্টক কিনতেছি মানে কি আমি ওই কোম্পানির অংশীদারত্ব কিনতেছি। আমি যে কোম্পানিটার অংশীদারত্ব কিনতেছি আগামী 20 বছর বা 10 বছর বা 15 বছর পরে ওই কোম্পানিটা কি ভালো করার চান্স বেশি নাকি খারাপ করার চান্স বেশি? যদি ভালো করার চান্স বেশি হয় তাহলে আপনার ওই স্টকটা হয়তো কেনা উচিত। দ্বিতীয় খুব বড় যেই ব্যাপারটা ফ্যাক্টরটা আমরা অনেকে ইগনোর করি সেটা হলো আমি যে টাকাটা ইনভেস্ট করতেছি এই টাকাটা কি আমার হঠাৎ লেগে যেতে পারে আগামী 3 বছর পরে 2 বছর পরে? আমরা তো কেউ আসলে জানি না যে কোম্পানিটা ভালো করবে নাকি, আমরা কেউ এটাও জানি না যে আমার টাকা লাগবে নাকি। আমরা অ্যাপ্রক্সিমেট আমরা ধারণা করার চেষ্টা করতেছি লেগে যাওয়ার সম্ভাবনা আছে নাকি। কারণ স্টক মার্কেট তো সাইকেলের ভিতর দিয়ে যায়, উঠে নামে, যুদ্ধ হয়, কমে, আবার তেলের দাম বাড়ে, এরকম অনেক কিছু হতে থাকে। লং হরাইজনে আপনি যখন বড় করে দেখবেন স্টক মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাট ক্ষুদ্র ভাবে কিন্তু স্টক মার্কেট ফল করে উঠে নামে। সো এই ক্ষুদ্র টাইমে যখন ফল করতেছে তখনই যেন আপনার ওই টাকাটা দরকার না হয়ে যায়, কারণ তখন আপনার আর কিছু করার থাকবে না, কম দামেই তখন স্টক বেচতে হবে এবং আপনি লসে চলে যাবেন, যেটা হওয়া উচিত না। সেই দুইটা ফ্যাক্টর সবসময় মাথায় রাখবেন যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই আমি কিভাবে স্টক কিনি। আমি মোবাইল হাতে ধরে রাখছি কারণ আমি মোবাইলের রেকর্ডিংটা আপনাদের দেখাবো, মোবাইল দিয়ে আমি কিনি। প্রথমে আমি চলে যাব আমার বিনিয়োগ অ্যাপটায়, যেটা মাইকা সিকিউরিটিজের একটা অ্যাপ। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। প্রথমবার আপনি যখন করবেন সাইন আপ তখন আপনার কাছে লগ ইন পাসওয়ার্ড এগুলো চলে আসবে। আমি লগ ইন করলাম এবং লগ ইন করার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন, যেটা হলো আমার বিও অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। বিও অ্যাকাউন্ট আপনারা যারা জানেন না কি, বেনিফিশিয়ারিজ ওনার্স অ্যাকাউন্ট সম্ভবত নাম, সোজা বাংলায় ব্যাংক অ্যাকাউন্ট যেরকম লাগে, যে অ্যাকাউন্টের ভিতরে টাকা থাকে তারপর আপনি ওই টাকা খরচ করেন, একইভাবে শেয়ার কেনাবেচার জন্য আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হয় যেটাকে বিও অ্যাকাউন্ট বলে, যে অ্যাকাউন্টে আপনি শেয়ার কেনাবেচা করতে পারেন। ওই অ্যাকাউন্টের ভিতরে টাকা থাকে না, ওই অ্যাকাউন্টের ভিতরে শেয়ার থাকে। ওই বিও অ্যাকাউন্টটা আপনি মাইকা সিকিউরিটিজ দিয়ে খুলতে পারবেন। আমি ডেসক্রিপশনে বা উপরে কোথাও লিঙ্ক দিয়ে দিব। সো অ্যাপের ভিতরে যখন আমি আসলাম, এই মুহূর্তে মার্কেট ক্লোজড, এই কারণে উপরে ডান পাশে হয়তো আপনি দেখতেছেন ক্লোজড লেখা বাম পাশে, এবং এইখানে আপনি মার্কেট অ্যানালাইজ করতে পারবেন চাইলে। আজকে বিবিপিএল কত পার্সেন্ট উঠছে, তারপর এলএইচবি এই যে 6.52% উঠছে, ইত্যাদি। এখানে আপনি অ্যাকাউন্ট টপ আপও করতে পারবেন, বা মাইকা সিকিউরিটিজের ওয়েবসাইটও আছে, ওইখানেও বিস্তারিত দেওয়া থাকে কীভাবে করতে হয়। ফার্স্টে আপনার টাকা লোড করতে হবে আপনার বিও অ্যাকাউন্টে, তারপরে যে আপনি স্টক কিনতে পারবেন। সো চলেন আমরা একটা স্টক কিনি। আমরা মোড়ে চাপ দিব। মোড়ে চাপ দিয়ে আমরা যেটা করব, আমরা অ্যাকচুয়ালি মোড়ে চাপ দেওয়ার দরকার নেই, আমরা ট্রেডে চাপ দিব। ডাইরেক্ট ট্রেডে চাপ দিয়ে এরপরে আমরা বাই করতে চাই না সেল করতে চাই এটা বলবো। এই মুহূর্তে ধরেন আমি কিনতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন 19,522 টাকা আছে। সো 19,522 টাকা সমমূল্যের স্টক আমি কিনতে পারবো এই মুহূর্তে। ট্রেডিং কোড হলো, প্রত্যেকটা স্টকের আপনারা জানেন টিকার সিম্বল থাকে। স্টক তো একটা কোম্পানির হয়, ওই কোম্পানির পুরা নাম অনেক সময় বড় হয়। সো বড় নাম পুরোটা লেখা হয় না, ছোট নাম লেখা হয়। আমি সার্চে দিলাম ধরেন কথার কথা ব্র্যাক ব্যাংক। আমি কিছু কুইক ডেটা দেখতে পাচ্ছি, 1.69% বাড়ছে গত একদিনে। ভলিউম দেখতে পারতেছি টোটাল। অত বিস্তারিত আমি যাচ্ছি না এই মুহূর্তে, যেহেতু এটা পুরোপুরি স্টকের ভিডিও না। ধরেন আমি এভাবে দিলাম যে আমি 50টা কিনতে চাই। ড্রিপ কোয়ান্টিটি হইতে পারে কি আমি একবারে কিনতে চাই, ওই বিষয়ে আমি এখন কিছু লিখতেছি না। লিমিট এবং মার্কেট দুই ধরনের অর্ডার হয় আপনারা জানেন। লিমিট হলে আমি বলে দিব কত টাকা আমি কিনতে চাই, মার্কেট হলো ওই মুহূর্তে মার্কেট ডিসাইড করবে আমি কত টাকা কিনতে চাই। আমি লিমিট অর্ডারই দিলাম, এক একটার 78.2 টাকা। 50টা যদি আমি কিনতে চাই, আমি যদি সাবমিট, টোটাল অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন 3,910 টাকা। অ্যাকচুয়ালি 50টা তাহলে কম, আমি একটু বেশি কিনি, 300 কিনি না, 300 আবার কিনতে পারবো না, 100 কিনলাম, 7,820 টাকা আসবে। 78.2 যদি হয় প্রত্যেক স্টকের দাম। সাবমিট অর্ডারে চাপ দিলাম, বাই কনফার্মেশন, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট বাই অর্ডার 100 ইউনিট অফ ব্র্যাক ব্যাংক, এক একটা 78.2 টাকা। ওকেতে চাপ দিলাম, অর্ডার প্লেস সাকসেসফুলি। অর্ডার এই মুহূর্তে এক্সিকিউট হচ্ছে না, কারণ এই মুহূর্তে স্টক মার্কেট বন্ধ। আমি ভিডিও করতেছি আয়ারল্যান্ড সময় রাত 11টা, তার মানে বাংলাদেশ সময় ভোর 4টা-5টা এরকম হবে। এই মুহূর্তে তো অর্ডার এক্সিকিউট হবে না, বাট আশা করতেছি আগামীকাল সকালে অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। মাইকা সিকিউরিটিজের এই আমার বিনিয়োগ অ্যাপটা আমি রেকমেন্ড করি, তার কারণ আমার কাছে অনেক সহজ লাগে অ্যাপটা ইউজ করা। এবং আমার মনে হয় যদি সহজ না হয়, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্টে যাবেন, ওখানে বিও অ্যাকাউন্ট খুলবেন, তারপরে ওইখানে যাবেন প্রত্যেকবার স্টক কেনা বেচার জন্য। এই জিনিস যদি আপনি করা শুরু করেন বা এই জিনিস করার যদি পরিকল্পনা করেন, আপনার জীবনে স্টক কেনা বেচা হবে না, এবং ওটা খুব একটা আইডিয়ালও না। অ্যাপটা বেশ সহজ ইউজ করা, এবং স্টক আই থিঙ্ক এরকমই হওয়া উচিত। 5 সেকেন্ডের মধ্যে আমি কিনলাম, অ্যানালাইসিস করে এসে তারপর ভুলে গেলাম ওটার কথা, এরকম। সো এই কারণে আমি এটা ইউজ করি। বিস্তারিত আমি দিয়ে দিব না উপরে নিচে কোথাও, আপনারা যদি ডাউনলোড করতে চান এবং ইউজ করে দেখতে চান। চলো আমরা ভিডিওতে ফেরত যাই। আচ্ছা, এবার আমরা একটু গোল্ড নিয়ে কথা বলি। যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন 22 ক্যারেটের 1 ভরি গোল্ডের দাম 2,62,000 টাকা। 2025 সালে গোল্ডের দাম বাড়ছে প্রায় 68%। তার আগের বছর বাড়ছে প্রায় 38%। আপনি যদি হিস্টোরিক প্রাইস দেখেন, আজকে যেহেতু আমরা অ্যানালাইসিস করতেছি, যত্ন করে বোঝার চেষ্টা করি। 2016 সালে 1 ভরি গোল্ডের দাম ছিল 42,500 টাকা। সেই গোল্ড 2016 সালে যেটা 42,500 টাকা, সেটা আজকে অলমোস্ট 3 লাখ টাকার কাছাকাছি চলে যাচ্ছে। প্রায় 500% হিস্টোরিক্যালি আপনি যদি চিন্তা করেন গোল্ডের দাম বাড়ছে রিসেন্ট সময়ে।
সো হ্যাঁ, অবশ্যই গোল্ডে ইনভেস্ট করা একটা ভালো ডিসিশন। কেউ যদি আপনাকে বলে যে না গোল্ডে তোর ইনভেস্ট করা উচিত না, তার কথা পুরোপুরি শোনার দরকার নেই। কারণ কাগজে কলমে বোঝাই যাচ্ছে বাংলাদেশে হিস্টোরিক্যালি 1-2 বছর বাদ দিলে সবসময় ভালো ইনভেস্টমেন্ট ছিল। কিন্তু গোল্ডে 500% ইমপ্রুভমেন্ট হয়েছে এই কারণে গোল্ডে ইনভেস্ট করতে হবে, অন্য কোনো কিছুতে ইনভেস্ট করা যাবে না। 500% শুনতে অনেক আহামরি শোনায়, কিন্তু 500% কিন্তু অত না যদি আপনি লং ডিস্টেন্সে চিন্তা করেন। অ্যাপেলের শেয়ারের দাম গত 10 বছরে বাড়ছে 900%, টেসলার শেয়ারের দাম গত 10 বছরে আই থিঙ্ক বাড়ছে 3000% বা 4000% এরকম। সো 500% অনেক, বাট 500% অনেক মানে এই না যে এর থেকেও আরো অনেকওয়ালা কিছু নাই। গোল্ডের সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেই সেম অসুবিধা ল্যান্ডে বা জমির সাথেও আছে, সেটা লিকুইডিটি নাই। মানে এমন না যে আপনাকে রেগুলার ডিভিডেন্ড দিবে, স্টক মার্কেট যেরকম ডিভিডেন্ড দেয় বা ফিক্সড ডিপোজিট যেরকম টাকা দেয় বা বিজনেস যেরকম রেগুলার প্রফিট দেয়, এরকম না। গোল্ড বা জমি এগুলার যে সমস্যা সেটা হলো একবার আমি যখন অ্যাসেট ডিসপোজ, একবারে যখন আমি বিক্রি করে দিব আমার সম্পত্তি, তখন আমি অ্যাপ্রিসিয়েশনের টাকাটা পাবো, বাট রেগুলার ইন্টারভালে পাইতে থাকবো না, যেটা একটা বড় অসুবিধা। এবং গোল্ডের আরেকটা বড় অসুবিধা হলো ম্যানেজমেন্টের অসুবিধা। কেনার প্রসেসটাও ঝামেলার, গয়না কিনতে হবে হয়তো বা বার কিনতে হবে, বার কিনলে কইতে পুরো প্রসেসটা ঝামেলার। একই সাথে বেসতে যখন যাবো সারচার্জ দিতে হবে, এই যে ক্যারোটের মিসম্যাচের ঝামেলা ইত্যাদি, এগুলো অনেক ঝামেলা থাকে। প্লাস স্টোরেজের ঝামেলা তো আছে। আমি যদি এখন 10 ভরি গয়না কিনি, ওই 10 ভরি গয়নাকে আমি বালিশের নিচে রাখবো নাকি আমি ব্যাংকের ভল্টে রাখবো, ওই টেনশন ম্যানেজমেন্টের এই সব ঝামেলার কারণে অ্যাকচুয়ালি আমি কখনো গোল্ডে ইনভেস্ট করি নেই এবং ভবিষ্যতে কখনো করবো না। তার মানে এই না গোল্ড খারাপ, কাগজে কলমে আমরা দেখতে পারতেছি গোল্ড ভালো, বাট তারপরে আমার এই ঝামেলাগুলোর কারণে গোল্ডের প্রতি কখনো কোনো আগ্রহ আসে নাই। আচ্ছা, আমরা একটু হাই রিস্ক অ্যাসেট ক্লাসগুলো নিয়েও চিন্তা করি। হাই রিস্ক অ্যাসেট ক্লাস বাংলাদেশের মানুষের জন্য একটাই আছে, মতান্তরে দুইটা। যদি আপনার ফরেন কোনো এন্টিটি থাকে সেক্ষেত্রে হয়তো আপনি ক্রিপ্টো মার্কেটেও অ্যাক্সেস করতে পারবেন। আপনারা অনেকেই জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় দেখাইছি যে কয়েক কোটি টাকার ক্রিপ্টো পোর্টফোলিও আছে আমার, এবং মানে কয়েক কোটি টাকায় আমি ইনভেস্ট করছি তা না, কম করছি, বাড়তে বাড়তে কয়েক কোটি টাকা হয়েছে, এখন আবার কমতেছে এবং আমরা জানি না ভবিষ্যতে কি হবে, কমতেও পারে বাড়তেও পারে। হাই রিস্ক আমরা এই কারণেই বলতেছি কারণ ওটা জিরো হয়ে যেতে পারে। হাই রিস্কের ক্ষেত্রে বাংলাদেশে প্রাইমারিলি আমি যেই ক্যাটাগরিটা অ্যাসেট ক্লাসটাকে দেখি সেটা হলো অন্য বিজনেসে ইনভেস্ট করা। আপনি যখন অন্য আরেকটা বিজনেসে ইনভেস্ট করবেন, এর থেকে হাই রিস্ক কিছু হইতে পারে বলে আমার মনে হয় না। কারণ না আপনি ওই বিজনেস চালান, আপনি একজন প্রাইভেট ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করতেছেন, না আপনি পাবেন ক্ল্যারিটি যে ওই বিজনেস কিরকম করতেছে, না আপনি জানেন যে আপনার টাকা নেওয়ার 6 মাস পর ওই ফাউন্ডারের মন আস্তে আস্তে উঠে যাওয়া শুরু হবে নাকি, না আপনি জানেন যে ওই ফাউন্ডারের গোপনে আরো 3টা বিজনেস করতেছে নাকি। এগুলো সব কিন্তু আপনার মনে যে ধর এগুলো কি হয়। আমি খুব হেভিলি বাংলাদেশের মার্কেট ইনভেস্ট করি। ইউটিউবে আমাদের একটা শো আছে ফাউন্ডার্স, আপনারা জানেন গত বছর আমি প্রায় 27-28টা কোম্পানিতে ইনভেস্ট করছি। অনেকে ভালো, অনেকে রেগুলার টাকাও দিচ্ছে আমাকে, আবার অনেকে ভালো নাও। এবং আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সব দেখেছি যে বাংলাদেশে এই সব বিজনেসে, স্পেশালি নতুন বিজনেসে ইনভেস্ট করাটা খুবই রিস্কি কাজ। বাট আপনার যদি হাই রিস্ক হাই রিওয়ার্ড টাইপ গেম খেলায় আগ্রহ থাকে তাহলে ওটা একটা অপশন হতে পারে আপনার জন্য। জাস্ট মাথায় রাখেন যে আপনার হাই রিস্কের এক্সপোজার কখনো আপনার টোটাল অ্যাভেলেবল ইনভেস্টমেন্ট সাইজের 5%-এর বেশি হওয়া উচিত না। এটা কোনো হাতে কলমে অঙ্ক কেউ করে দিছে তা না, এটা আমি ফলো করি এবং আমি চাই আপনি এটা ফলো করেন। সো কথার কথা, আপনি যদি বলেন যে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করবো টোটাল, তাহলে ওই 1 কোটি টাকার ইনভেস্টের মধ্যে 5 লাখ টাকার বেশি হাই রিস্ক জিনিসপত্রে যাওয়া উচিত না। আচ্ছা, আমি কি করি এটা আমি আপনাদের বলি। একটু আগে তো বললাম আমি গোল্ডে ইনভেস্ট করি না। আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি দেশের বাইরের অনেক ইনভেস্টমেন্টের সাথে জড়িত, এবং দেশের বাইরে থাকার কারণে দুইটা জিনিসের সুবিধা হয়। এক হলো পেনশনের অনেক অপশন এনাবল হয়ে যায়। আমি হেভিলি আমার পেনশনে ইনভেস্ট করি। আমি ইনভেস্ট করি ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে। আপনাদের অনেককে দেখাইছি বিভিন্ন সময়, যেটা বাংলাদেশ থেকে করা সম্ভব না লিগালি, সো আপনি চাইলেও করতে পারবেন না। ক্রিপ্টোর কথা তো আমি একটু আগে বললামই। এছাড়া ল্যান্ডে আমি ইনভেস্ট করেছি বাংলাদেশে, এবং এছাড়াও যদি আমি চিন্তা করি বিজনেস এবং অ্যাক্টিভ ইনকাম এক্সপেনশনের অপরচুনিটি আমার দুইটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের জায়গা। বিজনেস তো আপনি বুঝতেই পারতেছেন, বিভিন্ন বিজনেস শুরু করার জন্য ইনভেস্টমেন্ট লাগে। অন্যরা যেসব বিজনেস শুরু করতেছে ওগুলো আমি ইনভেস্ট করতেছি। হাই রিস্ক ক্যাটাগরিতে যেগুলো পড়ে ওগুলো তো আমি করতেছি। অ্যাক্টিভ ইনকাম ইনক্রিজের জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। ধরেন আপনাকে কেউ কি কখনো এমন বলছে যে বাবা তুমি ক্লাস 5-এ পড়ো, তুমি প্রত্যেক মাসে 1000 টাকা জমাও, তাহলে দেখবা 10 বছর পরে তোমার অনেক টাকা হবে? আপনি কেউ কখনো এটা বলছে? যদি বলে থাকে সে ঠিক বলে নাই। কারণ আপনি যখন কম সংখ্যক টাকা জমান তখন ওই টাকার উপরে আপনি কম্পাউন্ডের এফেক্টটা টের পান না। ধরেন আপনি ক্লাস 5-এ পড়েন, আপনার 15 বছর বয়স, এখন আপনি প্রত্যেক মাসে 1000 টাকা জমান, আপনি 10 বছর প্রত্যেক মাসে 1000 টাকা জমাইলেন, 10 বছরে 120 মাস, 120 মাসকে 1000 দিয়ে গুণ দিলে 1,20,000 টাকা আপনার জমছে 10 বছরে। এর উপর এখন এই 1,20,000 টাকা মনে করেন আপনি বালিশের নিচে রাখেন নাই, আপনি কোনো একটা ব্যাংকে রাখছেন, ফিক্সড ডিপোজিট করছেন, 10% ইন্টারেস্ট আসছে আপনার। তো 10% ইন্টারেস্টে কি হয়েছে? 1,20,000 টাকা কম্পাউন্ডে 2 লাখ টাকা হয়েছে। তো 10 বছর ধরে প্রত্যেক মাসে আপনি 1000 টাকা করে জমাইছেন, ক্লাস 5-এ থাকার সময় প্রত্যেক মাসে 1000 টাকা করে জমানো শুরু করছেন, 10 বছর পরে যে 2 লাখ টাকা পাইছেন। এটা কি কোনো লাভ হইল বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি কোনোই লাভ হয় নাই। 10 বছর আগে 2 লাখ টাকার যা ভ্যালু ছিল, 10 বছর পরে এসে 2 লাখ টাকার কোনো ভ্যালুই নেই। সো কম্পাউন্ডিংয়ের এফেক্ট তখনই পাওয়া যায় যখন আপনার ইনিশিয়াল অ্যাসেট সাইজ বড় হয়। এটা আমরা অনেকে ভুল করি। আমাদের অনেকের ধরেন টাকা নাই,
কিন্তু আমরা টাকা কিভাবে আরও ইনকাম করব এটা নিয়ে চিন্তা না করে ইনভেস্ট কিভাবে করতে হবে এটা নিয়ে চিন্তা করি, যেটা কমপ্লিটলি রং। এটা করার কোনো মানে নাই। এইটা তো মানে পাগলেও বুঝে যে আমার হাতে যদি 1,00,000 টাকা থাকে, ওই 1,00,000 টাকা আমি যদি ইনভেস্ট করি, সঞ্চয়পত্র কিনলাম, ফিক্সড ডিপোজিট করলাম, স্টক মার্কেটে ইনভেস্ট করলাম, গোল্ড কিনলাম, যা মন চায় করলাম, ওই 1,00,000 টাকা বছরে আমি কত রিটার্ন পাবো? 10%। 1,00,000 টাকার 10% কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা এক বছরে পেলে মাসে কত টাকা হয়? 800 টাকা। 800 টাকা মাসে পেলে কি আপনার জীবন বদলাবে? বদলাবে না। তাহলে কিসে জীবন বদলাবে? জীবন বদলাবে যদি আপনার ইনকাম 1,00,000 টাকার বাড়ে। ইনকাম যদি 1,00,000 টাকা হয় তাহলে মাসে আপনি প্রফিট পাইতেছেন 800 টাকা। ইনকামকে কিভাবে আমরা বড় করতে পারি যেন আমরা ইনভেস্ট বেশি করতে পারি, ওইটাই আপনার 90% টাইম দেওয়া উচিত। 10% টাইম আপনি দেবেন ইনভেস্টমেন্ট নিয়ে। আমি দেখছি যে, এবং আমি কয়েকজনকে ঝাড়িয়েও দিছি এই বিষয়ে, যারা আমার সাথে কথাবার্তা বলতে আসছে, আমি ঝাড়িয়েও দিছি যে ভাই, তোর ইনকাম মাসে 15,000 টাকা, তুই সারাদিন ইনভেস্টমেন্ট নিয়ে রিসার্চ করিস যে কিসে আমি ইনভেস্ট করবো। ওই 15,000 টাকার মধ্যে থেকে 1,000 টাকা আমি জমাইছি, আমি কিসে ইনভেস্ট করবো। এটা আপনাদেরকে যেহেতু আমি ক্লোজ মনে করি, এই কারণে আপনাদেরকে আমি ঝাড়ির সুরেই বলতেছি, এটা করার কোনো লজিক নেই। আপনার মেইন চিন্তা হবে কিভাবে আমি 15,000 টাকা পার মান্থ থেকে 50,000 টাকা পার মান্থে যাবো, তারপর 50,000 টাকা পার মান্থ থেকে কীভাবে 1,00,000 টাকা পার মান্থে যাবো। অ্যাক্টিভ ইনকাম আমি কীভাবে বাড়াবো, যাতে কইরা আমি বড় বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করতে পারি। কারণ বড় বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করতে না পারলে কখনোই আপনি সাবস্টেন্সিয়াল রিটার্ন পাবেন না। অ্যাক্টিভ ইনকাম কিভাবে বাড়ানো যায় আপনারা জানেন, অনেক মানে দুনিয়ায় প্রসিদ্ধ উপায় আছে অ্যাক্টিভ ইনকাম বাড়ানোর। আমি আপনাকে সহজ একটা অ্যানালজি বলি এবং তারপরে আমরা এই ভিডিওটা শেষ করব। মনে করেন আপনার 20 লাখ টাকা আছে, আপনি আমার কাছে আসছেন, এসে বলছেন ভাই আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি কি করব। ট্রেডিশনাল অ্যাডভাইস হইলো, 20 লাখ টাকা আছে, ভাগ করে 5 লাখ টাকা গোল্ড কিনো, 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করো বা সঞ্চয়পত্র কিনো, বা স্টক মার্কেটে ইনভেস্ট করো, আর 2-3 লাখ টাকা তুমি তোমার ইচ্ছা মতো আবল তাবল বা আরো 5 জনের সাথে মিলে ল্যান্ড কিনো। এই টাইপ জিনিসপত্র ট্র্যাডিশনাল অ্যাডভাইস। বাট বেস্ট অ্যাডভাইস হলো ওই 20 লাখ টাকা দিয়ে আপনি 30,000 টাকা দিয়ে আইএলসের পরীক্ষাটা দেন, ভালো একটা স্কোর করেন, তার আগে 3 মাস ইউটিউবে ঘাটাঘাটি করে, এরপরে আপনি বিদেশে একটা মাস্টার্স করেন, মাস্টার্স করার পরে ওখানে 5 বছর চাকরি করেন, অথবা ওই মাস্টার্স ডিগ্রিটা নিয়ে এখন দেশে চলে আসেন। প্রত্যেক বছরেই আপনার দেখবেন 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ইনকামের অপরচুনিটি এই কারণেই হয়ে যাবে। আপনি যদি দেশে না আসেন, 5 বছর ওখানে থাকেন, তাহলে তো প্রত্যেক বছরে আপনি 30 লাখ 40 লাখ ইনকাম করতেছেন, ইউকেতে বলেন বা অস্ট্রেলিয়া বলেন বা আমেরিকা বলেন, যেখানেই মন চায় যান। জিনিসটা আসলে কি হলো, মেইনলি আপনি, আপনার কাছে টাকা ছিল, ওই টাকাটা আপনি ইনভেস্ট অন্য জায়গায় না করে নিজের উপরে ইনভেস্ট করলেন যেন আপনার অ্যাক্টিভ ইনকাম আরও বাড়ে। এখন যখন আপনার অ্যাক্টিভ ইনকাম অনেক বাড়ছে, এখন আপনি আপনার মতো করে ইনভেস্ট করেন যেখানে মন চায় সেখানে। শুরুতেই যদি ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনি ওই যে মুরগি, গোল্ডেন এগ, ডিম পাড়া মুরগি প্রথম দিনই আপনি মেরে ফেললেন। জমায় 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 যত দেরি করে মারতে পারেন তত আসলে আপনার লাভ। সো হ্যাঁ, এগুলো সবই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যদি একটু রুডভাবে বলে থাকি মনে কষ্ট নিয়েন না, এগুলো আমি এই জন্যই বলছি কারণ আমি এই ভুলগুলো অনেক মানুষকে করতে দেখি। ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।